আমি রাধারানীকে কতদিন কথা দিয়েছিলাম বলেছিল আপনাদের সামনে? এ বলে কি 3 দিন? 3 দিন। হ্যাঁ, বলে 3 দিনকে 3 বৎসর হলো, তবু আমার গোবিন্দ ফিরে এলো না। কেন কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এলো না? বাহ, এ বোকা মেয়ে মনে করেছে আজ বাদে কাল, কাল বাদে পরশু, ওই হলো 3 দিনে পূর্ণ হলো। ওই কথা বললে আমিও মানবো না, বাবুরাও মানবে না। 3 দিন কাহাকে বলে শোন? 3 দিন ওই আজ বাদে কাল, কাল বাদে পরশু, ওই হলে 3 দিন হয় না। না রে, যারা ভাগবত পড়েছেন, যারা ভাগবত শুনেছেন যারা গীতা পড়েছেন, বা যারা শুনেছেন তারাই একমাত্র বুঝতে পারে। তাহলে আমি বলছি, বলো ভাগবত থেকে প্রশ্ন, বলো। 71 চতুর্যুগে হয় 1 মন্বন্তর, এবং 14 মন্বন্তর হলে ব্রহ্মার 1 দিবস ভিতর। 14 দুগুণে কত হচ্ছে রে ভাই? 14 দুগুণে 28। 28 মন্বন্তর হলে হয় শিবের 1 দিন। 28 দুগুণে কত হচ্ছে? 56। 56 মন্বন্তর হলে হয় বিষ্ণুর 1 দিন। হ্যাঁ, আর 56 দুগুণে কত হচ্ছে? আর পারবো না, তুমি টিপা যন্ত্রণা দাও, আমি টিপা এ টিপা ছাড়া হিসাব করতে পারি কি দাদা? এত পেনে অঙ্ক করা যায়? টিপা হইলে এবার ফটফট করে টিপা আমি করে দেবো। কি গো দাদা, 56 দুগুণে কত হচ্ছে? 112। ধন্যবাদ। 112 মন্বন্তর হলে পূর্ণ কৃষ্ণ ভগবানের হয় 1 দিন। এবারে বলুন তো মা, আপনাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয় তো মা? হ্যাঁ, কেন? এই তো কিছুদিন মানে পরশু দিন তো গেল। কি গো মা, কথা বলুন, কোনো অসুবিধা নেই। কি মা, পূর্ণিমা পুজো হয় না? তাহলে পূর্ণিমা পুজো যখন হয়, তাহলে এবারে আপনারা বলুন ঠাকুর মশাই আমাদের পুজো করতে কখন আসে? সকাল 9টা থেকে বেরাবে, সন্ধ্যে 6:30 নাগাদ করবে সে। তাহলে এবারে বলুন, তাহলে পূর্ণিমা তিথিতে নিয়ম অনুসারে পূর্ণিমা পুজো করতে হয়। হ্যাঁ, তদ্রূপ আমি এই ভগবান তার 3 দিন যখন না পূর্ণ হয়, এখনো ব্রহ্মার 1 রাত্রি প্রভাত হয় না। কেন বললাম কথাটা? কেন? আচ্ছা, পূর্ণিমা পুজো করতে গেলে আমার মায়েরা কি জ্বালিয়ে দেয়? একটা মাটির প্রদীপ। কেন গো মা, ঠাকুর মশাই তো দিবসে পুজো করছে, আপনারা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছেন কেন? আরে এটা আলো জ্বালিয়ে দিচ্ছে। তার মানে? সে গোপাল ঠাকুর প্রসাদ খুঁজে পাবে না, খাইতে পারবে না, এটা আলো জ্বাললে না রে বেটা, ওই গোপাল ঠাকুর আমার প্রসাদ খুঁজে পাবে না এর জন্য নয়। তাহলে কিসের জন্য সে প্রদীপটা জ্বালিয়ে দেয়? দিনের বেলা কেন জ্বালাবে? কেন জ্বালাই জানিস? হ্যাঁ, এখনো ব্রহ্মার রাত্রকাল প্রভাত হয় না, যার জন্য আমাদের প্রদীপ জ্বালাতে হয়। তাহলে এ কৃষ্ণ কি করে বৃন্দাবনে যাবে দাদা? বল রে হারাম জাদি ইঁদুর চোখি। তবে না, একটা বড় কথা বলেছে, কি? আমি যদি বৃন্দাবনে না যাই, তোমার কানে ধরে নিয়ে যাবে। কি দাদা, কানে ধরেছিল না? ইস, ধরেছিল। আমার গা কর কর করছে, আমি কি করব? আহ, একটা বাইরের মেয়ে ছেলে এখানে এসে হ্যাঁ, আমার বাড়িতে আমার কান টান মুড়ে দিচ্ছে। দেখো, তোর অবস্থা খারাপ করে দেবো, আজ যা হয় হবে। না না, কান মুড়েছিল আমি, সেটা আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ, কিন্তু একটা সম্পর্ক বাতচিত করে গেছে গো দাদা। কি? ইনি আমার সম্পর্কে কে কে হবে বলেছিল দাদা? কবি গান শুনছেন, বলুন কথা। মার বোন মাসি। ইনি আমার মাসি গো। আর এ শালা বাইরে যে চলে গেল, হাজে শালা জোকার নাটা, হ্যাঁ। বলে আমি কি তোর বাপের বোনে পিসি? আমি নিমাই, আম শুকালে আমসি, যৌবন শুকালে পুণ্যাকালের মাউসি। আরে ঠগরা আমসি মতিচুর। আচ্ছা, ও দাদা, চুষতে চুষতে আজকে পটাশপুর। আসতে কেন? এখানে ভগবানপুর সামনে আছে। ভগবানপুর যাবো না, আমি তো যাবো পটাশপুর। তাহলে মাসিকে কি বলবি তুই? মাসি, কচিতিশরে সুতোর মাসি এসেছে। কচিতিশরে সুতোর মাসি এসেছে, কচিতিশরে সুতোর মাসি এসেছে। তোর মাসি যে আমার শালি। কি বলো কি ভাই? আরে তোর মাসি যে আমার শালি। কি হয়েছে? বড়ই ডাগর হয়েছে। এ মা গো, কচিতিশরে সুতোর মাসি এসেছে। ওরে তোর মাসি যে আমার শালি, ওরে তোর মাসি যে আমার শালি, বড়ই ডাগর হয়েছে। কচিতিশরে সুতোর মাসি এসেছে, কচিতিশরে মাসি এসেছে। এ মোর মাসি গো। কাচি মাসি, মাসি, মাসি গো। মাসি গো। এবারে বলুন, এখানে আপনারা বিচারক মন্ডলী, একটু আগে আমার ভাই বলেছিল আপনারা বিচারক, বিচার করে বলবেন। আপনারা বিচারক আসনে বসছেন। হ্যাঁ, এবারে আপনারা যেটা রায় দিবেন সেটা আমি মাথা পেতে মেনে নেব। ঠিক আছে, আমি মাঝখানে উকিল আছি, পরে দেখবো। এই মেয়েটি আমার কান মুড়েছে, ইনিও বাইরের মেয়ে ছেলে, কানে ধরেছে। আমিও বাইরের ছেলে। হ্যাঁ, একই মঞ্চে গান করছি, সেটা আলাদা জিনিস। হ্যাঁ, এবারে বলুন তো দাদা, বাইরের মেয়ে ছেলে সে আমার কানে ধরে নেবে। এবারে আমরা পুরুষ, একটা মেয়ে হয়ে পুরুষের কান মুড়ছে,
আমরা পুরুষ হয়ে ওই মেয়েটির আমি কোথায় ধরবো? দাদা বলিয়া তো এ কিচ্ছু জানানি, আমার গা কর কর করছে, আমি বলে দেবো, তুমি বলো। না, বাবুদেরকে বিচারক আসনে রাখা হয়েছে, বাবুরা যেটা বলবে সেটা মানতে হবে। মেয়েটা কানে ধরছে মানে আমার কাই ধরবো? না 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 আমার গা কর কর করছে, পায়ে ধরবো না, দাদার কথাটাও এক প্রকার সত্য। চিরি দিবা। ইনি আমার মায়ের বোন মাসি হবে বলেছিল, সম্পর্কটা করেছে। ও সম্পর্কটাকে দেখেই কথা বলছেন তো। হ্যাঁ হ্যাঁ, তো যাক, আপনারা কেউ বাতচিত করতে পারলেন না যে কোথায় ধরবে? মেয়েটির আমি কোথায় ধরবো। হ্যাঁ তাহলে এবারে আমাকে নিজেকে বাতচিত করতে হচ্ছে দাদা। হ্যাঁ, আমি পায়ে ধরতে এখানে আসি না দাদা ভাই, তাই তোমার মাসি হয়ে ধরেছে কানে। আরে ধরো তুমি তার। দেখবি বাজে ছেলে, তোর কথা শুনে হাসছে সবাই। আমার গা কর কর করছে কেন? আমি বললাম মাসি হয়ে ধরেছে কানে, আমি বললাম ধরবো তোর সৌখানে। সৌখানের কথা শুনে কেন বাবু সবাই হাসছে। বাজে কথা বলে দিয়েছে না ভাই আমার? হ্যাঁ আমি যদি বলি না আমার ভাই বাইন ভাই একটু বাজে কথা বলে না, না, আমি যদি বলি ওনার শ্রী চরণে হবে। শ্রীচরণে কথাটা পেঁচে দিলে হবে। মাসি হয়ে ধরেছে কানে, হ্যাঁ। ধরে নেবো মাসির আজ আমি। পায়ে ধরবে, এ পায়ে ধরবে। আচ্ছা বলো, সে কানে ধরলো, এ বলে রাস্তা ছাড়া আমি তার পায়ে ধরবে। পায়ে ধরলে তো মীমাংসা হবে। আরে অভিনয় দেখাচ্ছি, অভিনয় কর করি বাবা। যেতে মেয়েটা আনন্দ পায়। হ্যাঁ। আমি এ কান ধরেছে মানে পায়ে ধরতে আমি আসি না। তুই চা খা। না দেখ আমার দারোয়ান ভাইকে, দেখ আমার বাড়িতে এসেছিস কেমন আপ্যায়ন করছে দেখেলে। আরে দেখ, চা খা। তোর কোনো ত্রুটি রাখবে না বলেছি আমি। আমার কোনো টুটি রাখবে না, আমি চা খাইতে তুমি করো। আচ্ছা খা বেটা চা খা। তবে হ্যাঁ, যে কথা আপনাদের কাছে বলেছিলাম পুনরায় ফিরে আসি। ইনি আমার মাসি, তাহলে মাসির সঙ্গে একটু কথা বলে নেই আগে। কচ্ছি মাসি গে, মাসি হাই রে, শেষ হইছে রে, শেষ হইছে। একে কি ছাগল গোত্রা ধরছে রে কি রে? তো কেন রে আমাকে ছাগল গোত্রা ধরবে কেন রে? এর সঙ্গে আর কবি গান করতে পারবো দাদা? কেন 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 কেন? এক্ষুনি মানন করছে মাসি, আবার তার বলছে কি ভয়াকার তয়াকার র। মাসির একার ভাতার নয় রে। কি মাসির ভাতার? হ্যাঁ গো, শুধু মাসির নয়, তবে আমি মাসির ভাতার, মাসির মার ভাতার। আমি তোর ঠাকুর দিদির পুণ্যা ভাতার। মাসির ভাতার মারে ভাত, ওরে ঠাকুর দিদির হলো ভাতার, মাসির ভাতার মারে ভাত। দেখ তুই তার ঠাকুমার ভাতার হবে কি করে? আচ্ছা দেখো দাদা, আমল আজকে রাস পূর্ণিমা, এই রাসে, হ্যাঁ বাবা, এই রাসে আমাদের আজকে 4 নাইট প্রোগ্রাম হলো। হ্যাঁ 4 দিন ব্যাপী ইনার সঙ্গে আমি বেরিয়েছি। হ্যাঁ উনি যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি। অবশ্যই। এ যেখানে প্রণাম করছে আমি সেখানে প্রণাম হ্যাঁ করছি। করতে হবে তো তোমাকে। ও যদি সব জায়গা দখল করে নেয়, হ্যাঁ আমারও তো একটু জায়গাটা দরকার। ও তোর তাহলে দরকার। যার জন্য এর ঠাকুমাটা হইলেও চলবে, ভাঙা। তা নয় রে বোকা ছেলে, তার প্রমাণ শাস্ত্র কি বলছে জানিস? পিতার অক্ষতি কৌমারে, ভর্তার অক্ষতি যৌবনে, আর পুত্রস্তু স্ত্রবীর কালে নস্ত্রী স্বতন্ত্র মোরহতি। মানে এদের যখন বাল্যকাল তখন আমি পিতা, পিতা, আর এদের যখন যৌবন কাল হ্যাঁ, তখন আমি ভর্তা, আহা, এদের যখন বৃদ্ধকাল বৃদ্ধকাল তখন হয়ে যাই আমি পুত্র। পুত্র। এবারে বলুন নাকি মহাশয়, কে না জানে আমার সূত্র? সূত্র। ছুতোর যেমন পুতুলকে নাচিয়েছে তারে তারে, হ্যাঁ, তেমনি মতো এই কবিদেরকে নাচিয়েছি আমার প্রেম সূত্রের ডোরে। হ্যাঁ রে। এবারে ওর যে ভাতার হবে বলেছিলাম, হ্যাঁ, একটু কথা বলে নেই বাবুদের সামনে। আচ্ছা দাদা, একটু আগে আপনাদেরকে আমার পরক্ষণে বাজিয়া ভাই বলেছিল এখানে কার কার বিয়ে হয়েছে হাত তুলো। আচ্ছা বলো দাদা, যারা যারা বিয়ে করেছেন, হ্যাঁ। বিয়ের মন্ত্র কারোর মনে আছে? আচ্ছা দাদা, এর কোনো মাথা ঠিক আছে? কবে কে বিয়ে হয়েছে, কবে পুরোহিত এসেছিল, কি মন্ত্র বলেছিল, ওগুলো আমাদের মনে আছে? তোমার কি মনে আছে? রে গাধা, আমি কি বিয়ে করেছি এইসব মন্ত্র আমাকে মনে রাখতে হবে? তবু তো তুমি কবি গান করো, তোমার তো জানা আছে। ও কবি গান করি মানে আমাকে বলতে হবে? অবশ্যই। আচ্ছা তাহলে আমি মন্ত্রটুকু বলছি, বলো। ওরে বেটা, বলো। এই মেয়েকে বিয়ে করছিস, এই মেয়েকে বিয়ে করছি। এই মন্ত্র বল। কি মন্ত্র? শান্তিশীলা, শান্তিশীলা, যথা লজ্জা, যথা লজ্জা, কাম ক্রোধ, তোর গোষ্ঠীর পিণ্ডি। শালা যেন আমারও ব্যাগ ঘরটে বামল ঠাকুর আছে আমাকে মন্ত্র পাঠ করাতে।
শালা আমার হইছে কবি লুয়ে সাজল আমাকে ব্যয় করাটে। আচ্ছা তাহলে এ আমাকে মন্ত্র জিজ্ঞেস করেছিল কেন বাবা? ও তোর বিয়ে ঘর এখানে হচ্ছে না? দরকার নেই আমার আর। ঠাকুর মশাই যখন বিয়ে করায় হ্যাঁ ঘটের উপরে হাত রেখে এই মন্ত্র বলে না কারো নাম ধরে বিয়ে হয় গো দাদা? এই মন্ত্র বলে ডাঁড় কন্যা বাঁকে দিয়ে না আপনাদের নাম ধরে কারো বিয়ে হয়? না। অচ্যুত বড় নারায়ণায় নমঃ বলে হ্যাঁ না আপনাদের নাম ধরে বিয়ে হয়? না না, অচ্যুত বড় নারায়ণ নম, কোনো খুদাই নম হয়নি। তাহলে ওর বিয়ের সময় সেই নারায়ণায় নমঃ। এর ঠাকুমার বিয়ে ঘরে সেই সুশান্তই নম। আচ্ছা কে কে ডাকে গো বাবা? ও দাদা, এ যে আগে থেকে ত্রৌট রেডি হয়ে আছে যাবে বলে। আমি আগেই বলেছি না আমার একটু দরকার। তাহলে আমার মাসিকে হ্যাঁ এত কথা বললে মাসি রেগে যাচ্ছে। তাহলে কাচি মাসি মাসি গো। আরেকবার তোমার সঙ্গে কথা বলতে আমি চাই। কি? আমি তোমার কে হব বসন্ত? ইনি যদি আমার মাসি হয় হ্যাঁ আমি এর সম্পর্কে কি হব দাদা? পুত্রা পুত্রা। কি গো তাহলে আমি এনার পুত্র হব? কাচি পুত্র আমি তোমার। হ্যাঁ আমি এখন চলতে পারি না। হ্যাঁ খালি গুড়গুড় হামা গুড়গুড় দিয়ে। আমি হামা গুড়গুড়াচ্ছি। হ্যাঁ তাই হাম কুড়িয়ে হ্যাঁ তোমার গলা উঠে একটা খাবার একটা মার। আবার টানলে আসমানে ফুটাবো ফটকা। একটা খাবো মারবো চটকা, ওরে আসমানে ফুটাবো ফটকা, একটা খাবো মারবো চটকা। তুই এ বাজে কথা বলু কেন বেটা? কেন? আমি বললাম একটা খাবো একটা চটকাবো। আমি বললাম টানে লাইছে আসমানে ফুটকা ফুটাবো। তোর মার কি একটা খাইছু আর একটা ফটকা ফুটি তুলু? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই খারাপ বলে কেউ মনে করবেন না বাবা। না অভিনয়টা একটু খারাপ ইঙ্গিত করছি বলে আপনারা মনে করবেন যে কবি আল খারাপ কথা বলছে। না, কিন্তু ভাঙিয়ে দিলে বলবেন সেই ঘর। বাচ্চা বাচ্চা ছেলেগুলো মাতৃস্তন একটা খায় আর একটাকে দেখবেন আলুর মতো এরকম থাসেটে বা রেডিওর ভলিউম বাড়াডে আর কমাডে বাড়াডে আর কমাডে। আচ্ছা এটা বাস্তব কথা বলেছি। হ্যাঁ। আচ্ছা ওরে খোকা হ্যাঁ আমি যদি জিজ্ঞেস করি বেটা এটা কার কাছে শিখেছে? ছোট ছোট বাচ্চারা যে যার বাবার কাছে শিখেছে। শোনো না কি তার বাবা করছে সে করে। তার উত্তরটা শোনো বাবু। হ্যাঁ তোর বাপ বলতে আপনারা না, আপনারা কেউ বাপ নয়। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ বা আর পিতৃত্রহী মহাপাবতার জন্মে জন্মে তা করি করায় সর্বময়ী মবিনে অন্য কেহ নাই। আচ্ছা এবার বলুন তো স্তনে বিষ মাখিয়ে খাওয়াতে এসেছিল কে? পুতনা। বিষ মাখানো স্তনে হরি মুখ দিয়েছিল ছিল আর একটা স্তনকে হরি এইভাবে দলে দিয়েছিল মানে আলুর মতো ঘেটেছিল। করে পুতলা মরে গেল কিন্তু কৃষ্ণ মরল নাই। কৃষ্ণ মরেছিল বাবা না, সেই জন্য ওগো মামনির দল আপনাদের কোলে সন্তান সন্ততি অনেক আছে। আমি যে ভাষাটা বলছি একটু মন দিয়ে শুনবেন মা। কবি গানে ছাড়াই এসব কথা জীবনে কোথাও পাবেন না। পাবেন না। জীবনে পাবেন না। বড় বড় কীর্তন শুনতে চান জীবনে পাবেন না। হ্যাঁ। জানলে তো কীর্তনওয়ালা বলবে। হ্যাঁ বাচ্চা বাচ্চা ছেলেগুলো একটা স্তন খায় একটাকে এইরূপ করে কেন জানে? কেন? অনেকে মায়ের কোলে সন্তান সন্ততি থাকে, হ্যাঁ আবার অনেক মায়েদের কোলে আবার সন্তান। প্রত্যেকে মায়ের কোলে তো সন্তান সন্ততি থাকে। হ্যাঁ হয়তো মা আমার আনমনা হয়ে সন্তানকে মাতৃস্তন পান করাচ্ছে আর একটা অন্য বাচ্চা তার দিকে তাকিয়ে আছে। আর একটা বাচ্চা ওই সন্তানটা ওই স্তনের দিকে নজর দিচ্ছে। তখনই শিশু নারায়ণ যিনি পান করছে তাকে জাগাতে হয় না দাদা। একটা স্তনকে মুখে দিচ্ছে আর একটা স্তনকে উনি হাত দিয়ে ঢাকিয়ে রেখেছে যাতে ওর নজরটা ওই স্তনে না পড়ে। আর বিষ মাখানো স্তন যদি হয়ে থাকে এই যে এইভাবে করছে এটা অমৃতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই কারণে বাচ্চারা করে বাবা। মাগো বাজে কথা বলছি বলে আপনারা কেউ মনে করবেন না। কোনোদিন বাজে কথা ভাববেন না মা। ভগবান কৃষ্ণ যে আচরণ করে তাকে চেনার সে চোখ এদের থাকবে কি করে বলুন? তাকে চিনতে হলে আমাদের সবাইকে ভক্তি ভরে দেখে বলতে হবে কি জানো? কি বলবি রে বাবা? আধার জামি একাই আমি বা বেটা বা খুঁজি গো তোমার ভাই বা হাত ধরে পার করে নিও গো আমার দয়াল। হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পা
গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার। আই রাধা রমন মদন মোহন ওয়ে গিরিধারী রহ রহ বংশী ধলি শুনি গো তোমারি। রাধার মন মদন মহান ও হে গেরে ধারে রাহা রাহা বংশী ধনে বুঝি গো তোমারে। আই অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে করাবে কি হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার। আধার গামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার। উনি যে কথাটা বলেছিল সে কথাটা একটু আলোচনা করে নেই আগে। ও আমাকে যে কথা বলেছিল আমি নাকি চোরের বেটা চোর। হ্যাঁ, আমি চোর, তোমার বাবা চোর। আমার গোষ্ঠী সহ চোর। হ্যাঁ, আমি নাকি ফোঁটা কাটা চোর। কি চুরি করেছিল? আচ্ছা দাদা, আমি তিলক কেটে এসেছি বলে উনি আমাকে চোর বলছে। হ্যাঁ, তাহলে আপনাদের মধ্যে তো অনেক মানুষ তিলক কেটে এসেছেন, তাহলে আপনারা কি চোর? এ কথা কি সত্য কথাও বলছে দাদা? মারো। এ বাজে মেয়ের বাজে কথা ছাড়া আর ভালো কথা নাই তো। আমি চোর? কে বলেছে? আমি তোর কি চুরি করেছি? আমার মনে হয় এর মার সে চন্দন পিড়ি। এর মার চন্দন পিড়ি চুরি করে নিয়েছে। এর মাকে বলো না বাবা। আমার গা করকর করছে, তাহলে আমাদের ভগবান কি চুরি করেছে? এই যে আমার মায়েরা বসে বসে কবি গান শুনছে। আবার দেখো কেন এত ঘুম কেন মা? এই বলার সঙ্গে সঙ্গে দেখছে সে তাকিয়ে দিতে। চোখ দুটো দেখেছো? হ্যাঁ? লাল লাল চোখ তার, কেন হলো মুখ ভার? লাল লাল চোখ তার, কেন হলো মুখ ভার? ও তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, স্বপ্ন দেখে কচির বাপকে। লাল লাল চোখ তার, কেন হলো মুখ ভারে? লাল লাল চোখ তারে, কেন হলো মুখ ভারে? তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, স্বপ্ন দেখো কোচের বাবাকে। এই সে বৌদির ঘুম ভেঙে গেছে। তুই কি জানিস গাধা কোন মেয়ের ঘুম বেশি? শুনবে আমার পূর্ণা মাসি। আসতে কাই মাসিমা কাই গো? আজ তো খুঁটা গড়া ধারে চশমা চোখে বুঝে, তুমি দেখতে পাও না তোমার চোখে কি হচ্ছে? আগো মাসিমা আমার যারা আছেন তারা লাস্ট দেখে যাবে। আর যাদের ঘুম বেশি তারা চলে যাবে, তাদের দরকারে তাদের খুচরা কাজ আছে, চলে যাবে। আমার কুজরা কাজ মানে তুমি জানো নি? মানে এতক্ষণ থেকে বৌদিরা গান শুনেছে, বাড়ি যাবে, ভোর 5টায় উঠতে হবে, তাদের কুজরা কাজ মানে গোবর ছড়া দিতে হবে, ছঁচ দিতে হবে, বাসন মাজতে হবে, ঠাকুর ঘরের সঙ্গে ইহা ইহা ও ও কথা তো বল। ও কুজরা কাজ নাকি সব কাজ। বাজে কথা কেউ চিন্তা করবে না বাবা। কবি গানে কোনোদিন বাজে কথা তবে হয় না। হ্যাঁ, আপনারা এখানে কবি গান শুনছেন মানে আজকে যারা মায়ের আসনে আছেন ওনারাই মা। এখানে যে কবি গান শুনতে এসেছেন আপনারা বাড়িতে চাবি তালা লাগিয়েছেন তো? কি গো মা, ঘর খোলা আছে না চাবি তালা লাগানো আছে? বলুন ঘর কথা। যদি খোলা রয় কি হবে? ঘর খোলা থাকলেই চোর ঢুকবে। সর্বনাশ হবে। তোর মেয়ে ছেলের ঘরকে আমার ঘর বাজা কর। আর তোর মেয়েকে, তোর মেয়েদের ঘরকে আমার একটা সিঙ্গেল প্রণাম। এদের ঘরটা কেমন জানেন? কেমন? এদের আগের কাছে চাবি তালা। ও দাদা, এর তো পিছন দিকে খিড়কি খোলা। আগের কাছে চাবি তাল, ওরে পিছন ধারে খিড়কি খোলা, আগের কাছে চাবি তাল। আরে সুযোগ পেয়ে ঢুকলো কালা। আবার ঠিক পাবে রাত দুপুর বেলা। এর আগেতে পাবি। ঠিক পাবি না দুপুর বেলায়, এর আগতে পাবি না। শুনো ললন, ওরে কি দিব রে তুলন, শুনো ললনা। হয়তো অনেক মায়েরা বলবে ফটাসপুর থেকে এক অসভ্য কবিয়াল এসেছে। হ্যাঁ, আমার গুরুদেবের নাম আপনারা সবাই জানেন। এই মেদিনীপুর জেলার শ্রেষ্ঠ কবিয়াল হিসাবে আমার গুরুদেব ভূষিত হয়েছে। নাম কি? কবিয়াল রাধানাথ দাস অধিকারী মহাশয়। তোমার গুরুদেব? গুরুদেব বললে বলা ভুল হয়। তাহলে তিনি আমার জন্মদাতা পিতা। এখনই বলবেন ইনার পিতার এত নাম ডাক, হ্যাঁ। আর ইনি মঞ্চে দাঁড়িয়ে এত বাজে কথা বলছে।
না কোনো বাজে কথা না, সব কাজের কথা। ওগো মা, এই যে মেয়েদের আগের কাছে চাবি তালা আর পিছন থেকে যে খিড়কি খোলা, এর প্রমাণটা আমি হাতে নাতে রেখেছি মা। যেমন কোনো বাজে কথা চিন্তা করবেন না, তবে তার প্রমাণ দিচ্ছি, শুনবেন? শুনুন তাহলে। বলো। আজ শোনলো সজনী বাবা, আজ প্রীতি নগরী বাবা, মাগো বাস কি করিবি তোরা গো, বাস কি করিবি তোরা, শোনালো সজনী বাস কি করিবি তোরা গো, বাস কি করবি তোরা। ধর্ম ন জানে মরম বাখানে, ধর্ম না জানে ধর্ম বাখানে, আজ দূরতে রহুক তারা গো, দূরেতে রহুক তারা। হায় হায় ধর্ম না জানে ধর্ম বাখানে, দূরেতে রহুক তারা গো, দূরেতে রহুক তারা। যারা এখানে কবি গান শুনতে বসছেন, আমি সবাইকে বলবো মা, কি এই সদর দরজা কপাট পাড়িয়া ভেতর দরজা খোলো গো, ভেতর দরজা খোলো। হায় হায় সদর দরজা কপাট পাড়িয়া ভিতর দরজা খোলো গো, ভিতর দরজা খোলো। এবারে কবি গান তো শুনছেন, হ্যাঁ এই সদর দরজাগুলোকে চাপা দিয়ে ভেতর দরজা খুলতে বলছি। হ্যাঁ, এই ভেতর দরজা খুলে দেখিয়েছিল কে? একমাত্র হনুমান। কিভাবে জানো? একবারে বুক চিরে তোর বাপ হনুমান এটা অভিনয় করে। এই অভিনয় করছে, একে কি হনুমান বলবি না? এ বুক চিরে এ দেখাতে পারবে? আরে আমি তো দূরের কথা, একটা হনুমান দেখি যে তোর বাবা পারবে বুক চিরে? কোনোদিন কেউ পারবে না। আমরা মানুষ হয়ে বুক চিরে দেখাতে পারবো না। এ কটা দেখে দিবে তার বাবার বুকটা চিরে দাও, শুধু হৃৎপিণ্ড আর পিঠালুটা ছাড়ার কিচ্ছু নেই। কোনোদিন ভগবানকে বুক ক্ষমতা দেখাতে ওরা পারবে না। সারা হনুমানের মতো জিনিস বুক চিরে রাম সীতা দেখিয়েছিল। তাহলে এই দরজাগুলোকে চাপা দিতে ভেতর দরজা খুলতে বলছি। হ্যাঁ, আচ্ছা, এই দরজা বলতে আপনাদের ঘরের কথা বলছি নাকি মা? কি আপনাদের ঘরের কথা বলি না গো মা। তাহলে এই দেহ ঘরে এক দরজা, মানে এই ঘর, হ্যাঁ, এই দেহ, আমি যতগুলো কথা বলছি দেহ তত্ত্বের মধ্যে বলছি, বাহির জগতে বলছি না। না শুধু শুনতে বাইরের জগতে, কিন্তু ধরে এলেছে তার ভিতর জগৎ। এই যে দেহর দরজাগুলো আমাদের কয়খান আছে? আমি জানি 9 খান। খালি আমার দিকে ঘুরে কি আগবাড়ি কথা বলি কেন বলো তো দাদা? ও দাদা, আমি কবি গানে ঢোল বাজাই, আমি জানি না ও কি সব জানে। আচ্ছা, তুই যদি সব জানিস 9 খান, হ্যাঁ, তা কোথায় কোথায় আছে কে দেখাতো আমাকে। আমি হিসাব করো তুমি, আমি বলছি। আচ্ছা বল, আমি সব করছি। 2টো চোখ, দুটো, 2টো কান, 4টা, 2টো নাক, 6টা, মুখ একটা, 7টা, পিছন দিকে একটা, 8টা। আগের দিকে একটা। এটা হাসার কথা নয় দাদা, এটা প্রত্যেক জীবের, মানে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন হচ্ছে, আমার পুরুষের আছে 9টি ছাঁদা, তোর মেয়ের আছে কোটা ছাঁদা। পুরুষের 9টা চাঁদ, ওরে তোমার আছে কটা ছাঁদা? পুরুষের 9টা চাঁদা। আগে খুলিয়া দেখা, উঠিয়া দেখা। কি ছাঁদা কটা আছে উঠে দেখিবি? কাপড় খুলে দেখতে চাইছি না মা, তুই শাস্ত্র খুলিয়া দেখিবি তো। আমার পুরুষের মেন 9টা, তোর মেয়েদের আদি খুলিয়া দেখিব না। এটা বলতে হবে, এটা প্রশ্ন থাকলে আপনারা আদায় করে নেবেন দাদা। হ্যাঁ। এবারে বলুন, বৃন্দাবন থেকে মথুরায় যেতে গেলে মাঝখানে এটা কি পড়ে বাবা? একটা যমুনা নদী। বৃন্দাবন থেকে মথুরায় যেতে গেলে মাঝখানে যমুনা নদী পড়ে। হ্যাঁ, ওই যমুনা কিন্তু পরিপূর্ণ দাদা। একদিন মাত্র মাঝি ছিল, কোন দিন বলুন তো? কোন দিন? যেদিন আমার ভগবান গোবিন্দ নৌকা বিলাস করেছিল, হ্যাঁ, ওই দিন নিজে মাঝি সেজে তরণী নিয়ে পা বাই করেছিল। আর না হলে যমুনাতে কোনো ব্রিজও নেই, নৌকো নেই, আর যমুনা পরিপূর্ণ, যাওয়ার কোনো কি করে? পথ নেই। হ্যাঁ, তো বৃন্দাবন থেকে মথুরায় আসতে গেলে যমুনা তো পার হতেই হবে। এমনটা মেয়েরা এসেছে, যমুনা একবার পরিপূর্ণ। তো দেখো তো কাপড় টাপড় ভিজছে নাকি ভাই? জলে নেমে এলে অল্প সময়ের মধ্যে কেউ যদি জলে নামে, তার তো বসনগুলো ভিজা থাকে। অবশ্যই ভিজা থাকবে। আমি একটু চেক করে দেখি ওর বসনটা ভিজা আছে কিনা। একটু চেক করতে বেটা, একটু চেক করে নে। ওকু চেক করো, ও শালাকে চেক করলে সব পাওয়া যাবে। কি রে? শুকনা, শুকনো বসন? একদম
একদম শুকনো বসন। তাহলে এলো কি করে? আমার মনে হচ্ছে এরা তো নদী ধারের মেয়ে ছেলে, সেই নদী ধারের কাছে এসে কাপড় চিপড় খুলে মাথায় বেঁধে হ্যাঁ। তোমার ল্যাংটাটা সরসর করে নেমে চলেছে জলে নেমে। এর ভাগ্য ভালো। সেই যমুনার মধ্যে যদি থাকতো একটা যোগ, আর কি করতে? আর ছুটে এসে ধরলি তো তোর মার মেন সেন্টারের খুব। তার প্রমাণে এটা নয় দাদা, শাস্ত্র কি বলছে জানো? টাঙ্গাই মৎস্য পথে নারী রজত কাঞ্চন অলক্ষ্যে পাইলে ছাড়ে কোন। ভদ্র মহাজন। বুঝা গেল দাদা? কি করে বুঝবে? তুমি তো এখানে যেন গীতা পাঠ করতে আসে এক নিঃশ্বাসে বলে কি ইডিং বিডিং চিডিং ছাই চোখ ডিম ডিম মাথা নাই। আমি তো দূরের কথা, আগের দিকে মা মাসি দাদু ভাইরা কেউ বুঝতে পারলো নাই। পরিষ্কার করে হ্যাঁ, বাংলায় খুলে বলো, তাই পরিষ্কার করে ভাই, ওরে বাংলায় খুলে বলো ভাই আজকে দেখুন, ওরে বাংলায় খুলে বলো ভাই আজকে দেখুন ভাই। টাঙ্গাই মৎস্য। টাঙ্গাই মৎস্য মানে কি? টাঙ্গাই যদি মাছ লাগে কোনো ভদ্রলোক দেখতে পেলে ছাড়বে? তার যদি 500 টাকা দামের শার্ট পরা থাকে সেই শার্ট নিয়ে কাঁধেই নেমে যাবে। কেন? বাঙালি পুঁটি মাছের কাঙালি। টাঙ্গাই মৎস্য হ্যাঁ পথে নারী, ওর মতো নারী যে চলে গেছে বাইরে, হ্যাঁ ও যদি ফাঁকা রাস্তায় ঘোরাফেরে, এরকম মেয়ে ছেলে যদি ফাঁকা রাস্তায় ঘোরাফেরা করে হ্যাঁ। আর সোনা দানা যদি পথে ঘাটে পড়ে থাকে, হ্যাঁ। রাজার ছেলে দেখতে পেলেও ছাড়বে না। সে পা দিয়ে টিপা গুড়ি লিয়া পকেটে ঢুকিলি। অলক্ষ্যে পাইলে ছাড়ে কোনো ভদ্র মহাজন। তাই তো আজ এই নারী অলক্ষ্যে এসেছে দাদা ভাই, হ্যাঁ। একে ছাড়া যাবে না। ওকে আমি বলেছিলাম আমি বৃন্দাবনে যাব না। আমি বৃন্দাবনে যাব না কেন? কেন? যিনি বৃন্দাবনের কৃষ্ণ, তার কটি হাত? তার 4টা না 2টা হাত। এই যে যার মূর্তি পুজো করছেন আজকে, ইনি হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ। এর আছে 2টা দ্বিভুজ মুরলীর সেন, মানে 2টি হাত 1টি বাঁশি। হ্যাঁ। আর আমি যে মথুরাধিপতি কৃষ্ণ, এ তো 4টা। শঙ্খ চক্র গদা পদ্ম। হ্যাঁ। তাহলে এবার চেনা পরিচয় আলাদা হচ্ছে না দাদা ভাই? আয় চই 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 আয় চলে আয়। সোনা মোনা কচি খুকু টিয়া ময়না। বন্ধ কর। এবার তোর প্রশ্নগুলো সমালোচনা চোখে করে খুঁজে দিব। বস মন দিয়ে শোন। উনি প্রশ্ন করেছিল, মনে আছে আপনাদের দাদা প্রশ্নগুলি? কিছু মনে নেই, শুধু তোমাকে যুদ্ধ দেখে দে তো। উনি প্রথম প্রশ্ন করেছিল, এনে যে যুদ্ধ লাগিয়েছে প্রশ্ন মনে রাখতে পারবে? গাছের উপরে একটা পাখি বসেছিল, হ্যাঁ। একটি মেয়ে ওই গাছের তলাতে গেল, পাখিটি কাছে আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ। মেয়েটি মালা দেওয়ার সঙ্গে সঙ্গে পাখির গলায় পাখি থাকলো না, হ্যাঁ। সুন্দর মেয়ে হয়ে মানে পুরুষ হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। দেখছো, দেখ আমার পাখি পুরুষ হইতে পারি, আমার পাখি হইতে পারি, আমার অনেক কিছু হতে পারি। না তার মেয়ে ছেলে পারে দাদা এসব বানাতে? দূর, সারা সত্যি বাজে মেয়ে। এবারে মা আপনারা একটু কথা বলবেন তো। সতীত্বের গুণে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছিল। হ্যাঁ। বেহুলা কাকে বাঁচিয়েছিল? লখাইকে। লখাই মানে লক্ষিন্দর। আরে সৌ আর কি আমি শর্টে কইছি, এ তো মহা মুশকিল। এবারে এই মেদিনীপুর জেলার হ্যাঁ। এক মেয়ে 12 বৎসর পরে তার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। ও সে মেয়েটা কাইগো, তাকে যদি আমি পাইতি জীবনে ছাড় দিন তার পদ ধরে সে আমাকে বাঁচিবে। সে এখন আর নেই রে বেটা, সে নেই, চলে গেছে, গত হয়ে গেছে। তাহলে তার কথা বাদ দিয়ে দাও। কিন্তু এই মেদিনীপুর জেলার মেয়ে ছিল। হ্যাঁ, মেদিনীপুর জেলার মধ্যে মেয়েটার নাম কি? নাম কি? হ্যাঁ। নাম ছিল সতী চন্দ্রাবতী, স্বামীর নাম ছিল রাজা চন্দ্রকেতু। বাহ। এটা মহাভারতে আখ্যা আছে বাবা। এই সতী চন্দ্রাবতীর নামে হ্যাঁ। এখনো যাকে রোড চন্দ্রকোনা বলা হয়। বাহ। এখনো চন্দ্রকেতুর রাজার ভগ্ন রাজবাড়ি চন্দ্রকোনা গেলে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ। তো ওই মেয়েটার স্বামী অকালে প্রাণ ত্যাগ করেছিল। হ্যাঁ। ধর্মের ঘট তুলে তুলে চন্দ্রাবতী পূজা করেছিল। ছিল। হঠাৎ চন্দ্রাবতীর পূজায় ধর্ম খুশি না হয়ে ওর স্বামীর প্রাণ কেড়ে নিয়েছিল। হ্যাঁ। তাতে চন্দ্রাবতী ধর্মের ঘট বিসর্জন না দিয়ে পচা স্বামীকে নিয়ে কোলে বসে থাকলো। এইভাবে 12 বৎসর গন্ধ দুর্গন্ধ বয়ে যাচ্ছে রাজমহল, তবু কোল থেকে কিন্তু মেয়েটি স্বামীকে নামায় না। আবার ধর্ম দেখা দিল, বলে ওরে মেয়ে, হ্যাঁ, যে মরে গেছে ওকে ফেলে দে, ওকে তো আর পাবি না, তুই আরেকটা বিয়ে কর। হ্যাঁ, যদি বলিস তোর পুত্র সন্তান চাই রাজমহল রক্ষা করার জন্য আমি ব্যবস্থা করে দেব। সব ব্যবস্থা করে দেবো, তুই এগুলো ভুলে যা তাকে। বলে প্রভু আমার স্বামী ছাড়া অদ্বিতীয় আর কোনো পুরুষ আমি চাই। সে তার জেদ, তার সে মরাটা লিবে, আর কিচ্ছু না। তখনই পরীক্ষা করেছিল কোল থেকে ফেলে দেয় কিনা। হ্যাঁ, বর দিল, যা সতী চন্দ্রাবতী, তোমার স্বামী কিন্তু মরে না, এখনো পর্যন্ত বেঁচে আছে। বাহ।
বলে প্রভু তাহলে আমার স্বামীর সন্ধান দেন। বলে যা কৌন্ডিন্য নগরে গিয়ে দেখবি তোর স্বামী শমী বৃক্ষের উপরে বসে আছে, আর ওই শকুন তোকে দেখতে পেলে তোর কাছে নেমে আসবে, আর শকুনের গলায় মালা দিলে ও শকুন থাকবে না, যেমন তোর স্বামী তেমন তোর সামনে দাঁড়িয়ে যাবে। তাই তো মেয়েটি কৌন্ডিন্য নগরে গিয়ে শমী বৃক্ষের উপরে তখন দেখে শকুন পক্ষী, আর ওই শকুন ওর কাছে নেমে এলো, আর শকুনের গলায় স্বামী জ্ঞান করে মেয়েটি মালা দিতে শকুন আর থাকলো না। পুনরায় তার যেমন চন্দ্রকেতু মারা গিয়েছিল তেমন চন্দ্রকেতু তার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। স্বামী স্ত্রী মিলে ধর্মের পূজা করে ধর্মের বর প্রাপ্ত হলো। হ্যাঁ। ধর্ম বর দিল, ধর্মের বরে কি? চন্দ্রকেতুর ঔরসে হ্যাঁ। সতী চন্দ্রাবতীর গর্ভে পুত্র সন্তান জন্মেছিল। ওই পুত্র সন্তানকে সব রাজ্যত্ব দিয়ে একসঙ্গে 100 বছর রাজ্যত্ব পরিচালনা করলো। হ্যাঁ। আর পরিচালনা করার পরে ওই ধর্মকেতু রাজা হয়ে সতী চন্দ্রাবতী স্বামী স্ত্রী একসঙ্গে গোবিন্দের চরণে জীবন অর্পণ করেছে। বাহ। এটা মহাভারতেই লেখা আছে সুন্দরভাবে বাবা। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, হ্যাঁ। একটি মেয়েকে দেখেছে, মেয়েদের গর্ভ হয় কোথায়? এই জোকারটা বলে কি তার ওখানে এখানে। এখানে আবার বাদ দিয়া এ কোথায় আরম্ভ করেছে? উরুতে স্টার্ট করেছে। এ শালা বলে কি আমার সরকারকে ফাঁকি দেখিয়েছে। হ্যাঁ গো। আমার সরকার মেয়েদের পেট কেটে বাচ্চা বন্ধ করলে হ্যাঁ। আবার মেয়েরা উরুতে স্টার্ট করেছে। হ্যাঁ। উরুতে বন্ধ করলে বুড়া আঙুলে করবে, বাবা বুড়া আঙুলে বন্ধ করলে তোমার নাকে ঢুকা। কথা বলেছিল। ও আয় তোর 10টা মায়াকে ছেড়ে দিব, কাই একটা তৈরি করে লিয়া। তোর 10টা মেয়েকে ধরে এই স্কুল ঘরে ঢুকিয়ে হ্যাঁ। চাবি তালা লাগিয়ে দেবো। হ্যাঁ, তোদের খাবার দাবার সব কিছু দেবো। সবই দেবো আমরা। তাই একটা বাচ্চা বের করতাম। পারবে? সারাদিন কঠি কঠি আউট ছিঁড়ে রক্ত বার কি বেলিবে, একটা বাচ্চা বের করতে পারবে না কেন বলুন তো? এরা জন্ম করবে কি করে? বীজ ধানার বস্তা তো আমাদের কাছে বীজ ধানের। আমরা পুরুষ মানে বীজ, আমরা গেলে আর এরা হচ্ছে ক্ষেত, হ্যাঁ ক্ষেত্রভূত সমনারী। এদের খেতে এদের খেতে ঘাস, কদো, চেচুড়া, দুর্বা এসব যদি হয় তাহলে সেখানে কি ভালো ফসল হবে? হবে ফসল ভালো? একদম হবে না। তাই তোর ক্ষেত পরিষ্কার কর আগে। আমার বীজ একদম শোধন করার বীজ রয়েছে। তোর মেয়ে ছেলে জন্ম করবি, আর একবার বললে মেরে ফেলবো একদম। একবারে চাপটা শুকা বানিয়ে দেবো। মায়েরা যদি বলতো প্রসবই আমরা প্রসব করি তাহলে মানতি, তাহলে মেনে নিতাম। মা জন্ম আমার পুরুষ করতে পারে, সে ক্ষমতা আমার পুরুষের আছে। হ্যাঁ তুই জন্ম করবো, তোর কিটা আছে রে? তবে হ্যাঁ, উরুতে গর্ভ ধরেছিল যে মেয়েটি, হ্যাঁ। এটা রামায়ণে লেখা আছে সুন্দরভাবে। কি? ভৃগুমণি স্ত্রীর নাম ছিল পুলমা। ওকে পুলক দৈত্য হরণ করতে এসেছিল। মেয়েটি ভয়ে উরুতে গর্ভ স্থাপিত করেছিল। উরু থেকে একটি ছেলে হয়েছিল যার নাম ঋষি ঔর্প। ঔর্প ঋষি হয়ে পুলক দৈত্য দিকে তাকিয়ে দিতে পুলক দৈত্য পুড়ে ছাড়কার হয়ে গেল। মেয়েটি হাসতে হাসতে বাচ্চাটা কোলে তুলে নিয়ে বাড়ি চলে গিয়েছিল। হ্যাঁ। তাহলে উরু থেকে কার জন্ম হলো বললাম দাদা? কার? ঋষি ঔর্পর জন্ম হয়েছিল পুলমার উরু থেকে। এটা অদ্ভুত রামায়ণে লেখা আছে। আর কোনো প্রশ্ন আছে দাদা? না, তোমার শেষ, আমার প্রবেশ। এবার তোমার উপরে প্রবেশ আছে দাদা। আমাকে দুখানি প্রশ্ন করে প্রথমে দিয়েছে গুগলি থেকে। হ্যাঁ গো, আমি তাকে গুগলিতে বলতে, সেও তো সে শালা আবার গুগলিতে দিয়ে দিচ্ছে। তার গুগলির প্রশ্নটা কি ছিল? কাছে পা জলে পথ। এ মা গো, এ জিনিস কি? এক কথা উত্তর দিতে হবে। দাদা আপনারা বলতে পারবেন? দেখি কার মনে আছে। সামান্য জিনিস, তো সবাই বলে দিতে পারে। হয়তো আপনারা গুগলি ব্যবহার করেন না। মানে গাছে পা জলে পন্দ, মানে জোনাকি পোকা। তার গাছে পা দিয়ে বসে আছে, তার পন্দটা জ্বলছে। এ জলে পন্দ না, মানে জলে পন্দ নয়, জলে পন্দ, জলে নয়, জলে নয়, জলে পন্দ। বাংলা ভাষা খুব কঠিন ভাষা ভাই। তার মানে জোনাকি পোকা। দ্বিতীয় প্রশ্ন করেছিল ইতিহাস থেকে গো। এটা কিন্তু দাদা ভাই কোনো হাস্য কৌতুকের কথা নয়। ইতিহাস থেকে একটা প্রশ্ন করেছিলেন, মানুষ মারা গেলে, আমরা মরে গেলে সবাই আমাদের পোড়াতে গেলে চিতার উপরে আমাদের সু করিয়ে পোড়াইতো নাকি বাবা? হ্যাঁ গো বাবা, সবাইকে সুখ করিয়ে পড়তো। কিন্তু আমাদের এই ভারতবর্ষে মেদিনীপুর জেলার মধ্যে হ্যাঁ, এমন একজন বীর পুরুষ ছিলেন, তাকে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল। তার নামটা কি আমাকে বলতে হবে? দাদা এ কথা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, অবশ্যই পারবেন। হ্যাঁ, অনেক দাদা যারা ইতিহাস পড়েছে মানে তারা তো জানে, হয়তো এতক্ষণে খেয়াল নেই, তাই তো?
হ্যাঁ, আমি বলে দিলে আপনাদের খেয়াল হয়ে যাবে। এই আমাদের মেদিনীপুর জেলার মধ্যে সামনে বাড়ি তার কন্ট্রায় কাঁথিতে বীরেন্দ্রনাথ শাসমলকে দাঁড় করিয়ে পোড়াই হয়েছিল। কেন করেছিল জানেন? উনি একটা- কোনোদিন কারোর সঙ্গে মাথা নত করে কথা বলবে না। না, উনি হচ্ছে রাজনৈতিক নেতা, খুব বীর ছিল। ও মরার আগে বলেছিল, মাইকেল- আমি যদি মরে যাই আমাকে দাঁড় করিয়ে পোড়াবি। আমি কারোর কাছে মাথা নত আজ পর্যন্ত করি না, আর করব না। তার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল, বাড়ি তার কন্ট্রাই কাঁথিতে। বাস্তব কথাই বলেছি। এই বীরেন্দ্রনাথ শাসমলকে দাঁড় করিয়ে দাহ করা হয়েছিল। তোর বাবার কে পোড়ানো হয়েছিল বিদায়। বিদায় তোদের পচা প্রশ্ন। দূর হ। আর কোন প্রশ্ন ওদের আছে দাদা? একদম নেই। এবারে আমরা প্রশ্ন করছি, তোরা মন দিয়ে শোন। মন দিয়ে শোনো। বলো তো, কে নারী এতই বলবান, বলো তার প্রমাণ। কে নারী এতই বলবান, বলো তার প্রমাণ। কে নারী এতই বলবান, বলো তার প্রমাণ। পেটের ভিতর ঢুকে গিয়ে বুকের মাঝে মারলো বান। পেটের ভিতর ঢুকে গিয়ে বুকের মাঝে মাল্যবান। কে নারী এতই বলবান, বলো তার প্রমাণ। কে নারী এতই বলবান, বলো তার প্রমাণ। এক বীরাঙ্গনা মেয়েকে দেখেছি দাদা। কি? মাথা তার উদয়গিরিতে, পা দুখানা রয়েছে তার অস্তগিরিতে। আর উদয়গিরিতে পা দুখানা রয়েছে হস্তগিরিতে। একটি স্তনে ছেলেকে খাওয়াই, আর একটি স্তন বেয়ে নদী হয়ে যায়। ছেলেকে খাওয়ায় আর একটি স্তন বাবু নদী হয়ে যায়। প্রশ্নটি বুঝতে পেরেছেন? বুঝে দিচ্ছি। এমন এক বীরাঙ্গনা মেয়েকে দেখেছি আমি, হ্যাঁ। যেখানে সূর্য অস্ত উঠে হ্যাঁ। সেখানে তার মস্তক রয়েছে। মস্তক। যেখানে সূর্য অস্তগামী হয় সেখানে তার চরণ রয়েছে। মালটা তাহলে কত বড় লম্বা? এমন বীরাঙ্গনা মেয়ে ছিল। ওই মেয়েটার পেটের ভিতর এক যুবক পুরুষ ঢুকে হ্যাঁ। বান মারতে ওই মেয়েটি মারা গিয়েছিল। পেটের ভিতরে ঢুকিয়া বান মারা সে আবার কোন পাইতে ঢুকলো রে বাবা? সেটাই তো আমার কথা। তুই মরবি। মেয়েটি মারা যাবার পরে হ্যাঁ। এক বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে ওর স্তন পান করেছিল। বাহ। আর একটা স্তন যে খালি ছিল, হ্যাঁ। ওই স্তনে বেয়ে বেয়ে ওখানে এক নদীর সৃষ্টি হয়েছিল। ওর ভাগ্য ভালো, সে মেয়েটাকে কোনো গোয়ালা লোক যদি খুঁজে পেত না, তাকে ঘরে রাখতো, খাবি তো প্রত্যেক দিন ছানা কাটি করে ছানা লিত। এটা আমার কথা নয় দাদা। প্রশ্নটি আমার এটা হচ্ছে, ওই বীরাঙ্গনা মেয়েটি কে? পেটের ভিতর যে বান মেরেছিল তিনি কে? একটা স্তন যে বাচ্চা ছেলে বসে বসে খেয়েছিল, বাচ্চা ছেলেটিকে। আর একটা স্তন বেয়ে বেয়ে যে নদী হয়েছিল, ওই নদীর নাম কি? এটা ওনার উপরে প্রশ্ন থাকলো দাদা। বাহ। আপনারা আদায় করে নেবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকবে, বলো। এক বীরাঙ্গনা মেয়েকে দেখেছি আমি। কি দেখেছো? মেয়েটির বিয়ে ঘর হয়েছে। তার মেন জিনিসটা হয়নি। কি এবার মেন জিনিস কি রে বেটা? দেখছো, আমি এইটা বলতে এবার মেন জিনিস কি, মানে মেয়েটার বিয়ে হয়েছে, হ্যাঁ। মেন জিনিসটা মানে তার বাসর হয় না। কার বিয়ে হয়েছিল বাসর হয় না বাবা? বৌদিরা জানে বেহুলা লক্ষিন্দর। লক্ষিন্দর কিন্তু বাসর ঘরের ভিতরে মারা গিয়েছিল। আর ওনার প্রশ্ন হচ্ছে বিধিস্থল থেকে না উঠতে পারে, তার স্বামীকে মেয়ের স্বামীকে মেরে দিয়েছিল। বাহ। মেয়েটার নাম কি? মেয়েটার স্বামীর নাম কি? ওর স্বামীকে কে মেরেছিল? এ পারবে না পারলে আমরা আছি, পায়ে ধরে ধরম বাপ বলবে, এবারে মরবি। উত্তর হড়হড় করে দিয়ে দেবো আমি। তোমার শেষ। শেষ রে বেটা। বাহ। এবার কিন্তু আমি একে একটু থার্ড গিয়ারে করব। একদম না যেন উত্তর দিতে পারে হ্যাঁ। সেইভাবে দে। আচ্ছা দাদা ভাই, আমার একটা প্রশ্ন জানার বিষয় শাস্ত্র থেকে। শাস্ত্র থেকে করবি? আমরা একটা কথা বলি না, সত্য আর মিথ্যা? এ তো সবাই আমরা জানি। হ্যাঁ বলি তো। হ্যাঁ, সত্য মিথ্যা অবশ্যই। তুই বলতে পারবি সত্য মিথ্যার বাড়ি কোথায়? হ্যাঁ সত্য কাহাকে বলে, হ্যাঁ, মিথ্যা কাহাকে বলে, আর সত্য মিথ্যার বাড়িটা কতটা ডিফারেন্স, মানে কতটা দূরত্ব তুই মাপ করে দেখিয়ে দিবি। সত্যের বাড়ি কোথায়, মিথ্যার বাড়ি কোথায়? হ্যাঁ। এদের বাড়ির দূরত্ব কত? আর সত্য কাহাকে বলি, মিথ্যা কাহাকে বলি? এটাই তো ওর উপরে প্রশ্ন। আর একটা প্রশ্ন করব। আবার হ্যাঁ করো। এটাই আমার লাস্ট প্রশ্ন, আমি গানের ছলে করব। হাই হাই, লাস্টে গানের ছলে দিয়ে দিবি? হ্যাঁ। আচ্ছা দে দেখি। ও দাদা বালি চোখেতে, এ বালি চোখে কি হয়েছে রে? ও দাদা সাহাম চোখেতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে এলাম ইনার মতো এক দাদু।
এ দাদুকে বলছিস কেন? দাদু প্রথম থেকে বসে আছে। না বাবা, হ্যাঁ? আপনাকে দেখে ব্যঙ্গ করছি নয়, উনি নয়, উনি নয়, উনার মতো এক দাদু। ও উনার মতো এক দাদু। হ্যাঁ। কি করেছিলে? আরে 3-4টা মেয়েকে নিয়ে হ্যাঁ, টেনে করে আচ্ছা। রগড়া রগড়ি করে ঘষা ঘষি করে দিল সে যে কাবু। সে বাবু কে বাবলো, বাবা সে দাদু কে বাবলো। ওরে শাম চকেতে কাঁটা খালিতে দেখে এলাম এক দাদু, মেয়েকে ধরে টেনে করে দিল একদম কাবু। ও দাদুকে বাবালো, দাদুকে বাবালো। বিহারের ফলে ধরে 12 ছেলে, বিহারের ফলে ধরে 12 ছেলে, কি সুন্দর মুখ। প্রশ্ন শুনে ও খুকি হয় না যেন হাবুডুবু। সে দাদু কে বাবলো, সে দাদু কে বলো। বিহারের ফলে ধরে 12 ছেলে, বিহারের ফলে ধরে 12 ছেলে, কি সুন্দর বকুল। ওরে প্রশ্ন শুনে ওরে খোকা হইও না কোহা বডবু। ও দাদুকে বাবালো, দাদুকে বাবালো। এই কয়েকটা প্রশ্ন থাকলে দুজন মিলে ঠিক মতো জবাব দিবি। আর উল্টা পাল্টা কথা বললে একবারে কুন্দ্রি কুটা একবারে ভাজিয়া খাবি দেবো। আর সব সময় বলবি বাবা বড়, মা কোনোদিন বড় হতে পারবি না। বাপের সাধনা করে যাবি তোরা যতদিন বাঁচবি। হ্যাঁ, তাই এবারেতে উঠে পড়ো। ওরে মদন ফুসফুসি, এবারেতে উঠে পড়, ওরে মনন ফুসফুসি, এবারেতে উঠে পড়, ওরে মনন ফুসফুসি, এবারেতে উঠে পড়। উপযুক্ত চাকরি আছে, সে ভগবানপুরের চাপরাশি। উপযুক্ত চাকরি আছে সমুদ্রে চাপরাশি, এবারেতে উঠে পড়, ওরে মনন ফুসফুসি, এবারেতে উঠে পড়। এইখানেতে পাল্টা আমি সমাপন করি। আর যদি ভালো লাগে মা মাসিরা আরেকবার 2 বাহু তুলে জোর করে সবাই মিলে বলো